ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের 2025 তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে মডেল স্কুলগুলো, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করেছি, আজকের আমি সেই মডেল স্কুলগুলোর 4 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। চলো 4 নম্বর মডেল স্কুলের আজকের প্রথম প্রশ্ন দেখো। 1 দেখো, বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কত? দেখো, বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দেখো আমরা যদি কোনো সংখ্যা রেখায় ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো খোঁজার চেষ্টা করি, তো আমরা দেখতে পাবো যে প্রথমে আমরা শূন্যের ডান দিকে অবস্থিত সমস্ত সংখ্যাগুলোকে ধনাত্মক, আর শূন্যের বাম দিকে সকল সংখ্যাগুলো ক্রমশই যত বাম দিকে যাবে সমস্ত ঋণাত্মক সংখ্যাগুলো ক্রমশই ছোট হতে থাকবে। যদি আমরা সংখ্যা রেখায় এখানে আমরা শূন্য লিখে, মাঝখানে শূন্য লিখে, এদিকে ডান দিকে ক্রমশ যত এগিয়ে যাবে তত ধনাত্মক সংখ্যা, ডান দিকে যত ক্রমশ যাবে তত সংখ্যাগুলোকে মান বৃদ্ধি পাবে, +1 +2 +3 এইভাবে মানগুলোকে বৃদ্ধি পাবে, +4। কিন্তু শূন্যের বাম দিকে যত এগোনো যাবে বাম দিকে, ততই সংখ্যার মান কিন্তু কমতে থাকবে। দেখো, -1 -2 -3 -4, দেখো ক্রমশ শূন্যের বাম দিকে যত পেছনে যাবে ততভাবে সংখ্যার মানগুলো কমতে থাকবে। সুতরাং এই সংখ্যাগুলো শূন্যর বাম দিকে সমস্ত সংখ্যাগুলো কি ঋণাত্মক হয়, আর শূন্যর ডান দিকে সমস্ত সংখ্যাগুলো ধনাত্মক হয়। সুতরাং শূন্যের আগে যখন দেখছি আমরা ঋণাত্মক সংখ্যাগুলো ক্রমশই বাম দিকে গেলে সংখ্যার মানগুলো কম হয়, আর ডান দিকে যত এগোনো যাবে ততগুলো ঋণাত্মক সংখ্যাগুলোর মান ক্রমশই বৃদ্ধি পায়। এদিক দেখতে পাচ্ছি সর্ববৃহত্তর সংখ্যা -1। দেখো, -2 -3 -4 এদের থেকে সবথেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে -1। সুতরাং হচ্ছে এখানে উত্তরটা তোমাদের কী হবে? উত্তরটা হবে তোমাদের -1। এখানে কী হবে? বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হলো -1। কেমন? পরের প্রশ্ন দেখো, এম এই চিহ্নটাকে বলা হয় কি বলতো? ডিফারেন্স বা মাইনাস বা বিয়োগ বলা হয়, বাদ দিতে যাকে বলা হয়, বাদ দেওয়া বলা যাকে। অর্থাৎ M-N বলতে কি বোঝায়? M-N বলতে অন্তর বোঝায়। অর্থাৎ এম আর এন এর মাঝের অন্তরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা বলতে পারি এম অন্তর এন বলতে কি বোঝায়? এম এন এর অন্তর। এম লিখবে কি তোমরা? MON এর অন্তর। কী হবে? অন্তর। বেশ, চলো পরের প্রশ্ন দেখো। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি কী হবে? -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি হচ্ছে গিয়ে +20 ডিগ্রি। কত? +20 ডিগ্রি সেলসিয়াস। দেখো, m+4 n-6 এবং p = 2 হলে √m ইন্টু n/p+1 = কত হবে? এখানে মানগুলো দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, আর পি এর মান দেওয়া আছে। তাই আমরা গণিতটা এইভাবে করতে পারি। দেখো, মানগুলো আমরা তুলে ফেলে তার আগে আমরা সংখ্যাগুলো দেখে ফেলি। কী গণিতটা তুলে ফেলে √m n/p+1। মানগুলো দেওয়া আছে কি না, m = 4, n = আছে 6, আর p = 2। তাহলে 4, 6, 2 মানগুলো আবার বসিয়ে দিই। √m এর মান কি আছে? 4 n/6 p মানে 2 +1 সমান √p ইন্টু কি আছে? এবার দেখো, 2 2 2, 6 + 2/2 সমান √4 ইন্টু, দেখো 4 ইন্টু 6 আর 2 কত হবে? 8, 8/2 কেটে দাও, 2 2 4 সমান কত হবে? 8 2 16। √2 ইন্টু 8 সমান কত হবে? √8 2 16 সমান কত হবে? √16 সমান কত হবে? 4। অর্থাৎ 16-এর বর্গমূল কত হবে? 4। তোমাদের আনসার কিন্তু 4 হবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে এখানে বিপরীত সংখ্যা কাকে বলে? চলো বিপরীত সংখ্যাটা কাকে বলে আমরা দেখে নিই। দেখো, বিপরীত সংখ্যা তাকেই বলবো আমরা যে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান। কী বলা হলো? দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলা হয়। কিন্তু মনে রাখবে, শূন্যের বিপরীত সংখ্যা কিন্তু শূন্যই হয়। এবার দেখি দুটি বিপরীত সংখ্যার উদাহরণগুলো দেখি। উদাহরণ যদি দিই, দেখো +5 এর
বিপরীত মান কত হবে? বিপরীত মান হবে গিয়ে তো মান কত হবে? -5। আর +3 এর বিপরীত মান কত হবে? -3। এবার -2 এর বিপরীত মান কত হবে? +2। কেমন? এই হচ্ছে বিপরীত সংখ্যা এবং তার এক্সাম্পল বা উদাহরণ। ব্যাস, পরের প্রশ্ন দেখো, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হয় সেই সংখ্যাটি লেখো। প্রথমে বলা হচ্ছে 0.4 এর বর্গ। দেখো 0.4 এর বর্গ কত হবে? বর্গ সমান কত হবে? 0.4 গুণিতক 4 সমান 0.16, 4×4 = 16। আর পরে বলছে 3 এর বর্গ, 0.3 এর 0.3 এর বর্গ সমান কত হবে? 0.3 গুণিতক 0.3, এখানে 0.10। কেমন? বোঝা যাচ্ছে না? এখানে 0.4। বেশ, চলো সমান গুণ করো, 3 3 9, 0.09। বেশ, চলে গেল। বলছে কি এদের যোগফল বলছে, যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি হবে। দেখো এখানে যোগ করি আমরা 0.16 আর 0.09, 9 × 15, 5 হাতে 1 2.0। বেশ, এই সংখ্যার বর্গ বলা হচ্ছে। বলছে কোন সংখ্যার বর্গ? বলা হচ্ছে যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হয় সেই সংখ্যাটি লেখো। 0.25 এর বর্গমূল কত হবে? 0.5। এই সংখ্যার বর্গের সমান হবে। ঠিক আছে? উত্তর তোমাদের কিন্তু 0.5 হবে। 0.5। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে 6, 8 পৌনঃপুনিক 10 ও 12, এটা কি অবভিয়াসলি পৌনঃপুনিক? সে বোঝা যাচ্ছে না। 6, 8, 10, 12 না, এটা পৌনঃপুনিক না। 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। দেখো এই চারটা সংখ্যাকে তোমরা লসাগু করবে। এই চারটা সংখ্যায় লসাগু করবো। লসাগু করার পর দেখবে সেই সংখ্যার যে লসাগু বেরোবে সেই লসাগুর মানটা হবে 300। বলা হচ্ছে 300 ও 400, 300 বলা হচ্ছে 300 ও 500 এর মধ্যবর্তী সংখ্যা, অর্থাৎ সেই লসাগুর মানটা আর গুণিতক হবে এমন কিছু গুণিতক বের করতে হবে যে কিনা 300 ও 500 এর মধ্যবর্তী হতে হবে। প্রথমে আমরা লসাগু করে নিই। 6, 8, 10, 12 এদের লসাগু কত হবে? লসাগু হবে 2 দ্বারা বিভাজ্য হবে। 2 3 6 4 আর 5 আর 6। দেখো এই সংখ্যাগুলো বেরিয়ে পড়েছে, আর কিছু হবে না। তাহলে এদের লসাগু কত হবে? 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 6। কেমন? আর একটা স্টেপ ছেড়ে গেছি আমরা। দেখো 4 আর 6 এটাও তোমরা লসাগু করে ফেলতে পারো। দেখো 2 3 নামিয়ে দাও, 2 আর 5 নামিয়ে দাও, 3। কেমন? আবার 3 দ্বারা বিভাজ্য হবে। কী পেলাম? 3 গুণিতক 2 3 3 2 5 আর 3। এর আবার লসাগু হবে 3 দ্বারা বিভাজ্য। 3 একে 3, 2 নামলো, 5 আর 3 নামলো। কেমন? কী পেলাম? দেখো অনেকগুলো সংখ্যা আমরা পেয়ে গেলাম। 3টে 2 পেলাম। দেখো এখানে একটা পেলাম, এটা কিন্তু এর মানটা কিন্তু এরপরে আমি লিখে দিয়েছি। দেখো একটু ভুল হয়ে গেছিলো। 2 কটা পেলাম? 2 পেলাম দুটো, এইদিকে দুটো আছে, আমি কেটে দিচ্ছি এটা। দেখো আবার পুনরায় লিখি 1 2, দুটো 2 পেলাম, এখানে একটা পেলাম 2 গুণিতক 3 পেলাম, এখানে একটা 3 পেয়েছি, এখানে একটা 3 পেয়েছি, মোট 3 পেয়েছি। কটা? মোট 3 পেয়েছি আমরা। 3 একে 3, 3 একে 3, এখানে হচ্ছে 3 একে 3 পেয়েছি আমরা, একটা 3 পেয়েছি। লসাগুতে 3 পেয়েছি কটা? একটা 3 পেয়েছি। গুণিতক তারপরে কটা পেয়েছি? 5 কিন্তু আমরা পেয়েছি একটা, 5 পেয়েছি একটা। তাহলে কী পেলাম আমরা? দুটো 2, 3টে 2, একটা 2 3টে 2, একটা 3 পেলাম আর একটা 5 পেলাম, একটা 5 পেলাম। তাহলে চলো দেখতে পাচ্ছি এদের লসাগু করে ফেলি। 5 3 15, 15 3 30, 30 60, 60 2 120। লসাগু কত হলো?
120 হয়েছে। কেমন? একটু ঘেঁটে গেছে, তোমরা একটু ভালো করে পরিষ্কার করে তুলে নাও। কেমন? বেশ, কী করবো আমরা? এই 120 এর গুণিতক দেখি। আমরা 120 এর গুণিতক এমন দুটি গুণিতক নেব যে গুণিতক কিনা 300 ও 500 মধ্যবর্তী হতে হবে। দেখছো 120 এর এমন দুটি গুণিতক, দেখো 120, দেখো 120 হচ্ছে 300 থেকে কম হচ্ছে 120, তারপরে গুণিতকগুলো দেখে নিই। 120, তারপরে 240, তারপরে হচ্ছে 120, 240, 360, 360, তারপরে হচ্ছে 120 3 360, আর 120 4 480, 480, আর 120 20 4 হয়েছে 120 5, 120 5 500, 120 5 500, 120 5, সরি 120 4, আচ্ছা হলো কি 120 একে, 120 দুগুণে, 120 3, 120 4, আর 120 5, 120 5 কত হবে? 120 5, 5 0 0 5 2 0 লাগে 5 5 6, 600, 120 5 600 হবে, 120 5 600, কেমন? 600, তাহলে কী কী পেলাম দেখো? 300, অতএব 300 ও 500 এর মধ্যবর্তী 120 এর গুণিতক হলো, দেখো 300 500 মধ্যবর্তী কোন গুণিতকগুলো থাকছে? 360 থাকছে আর 480 থাকছে, 360 ও 480, কেমন? এই দুটি গুণিতক তোমরা পাবে। চলো পরবর্তী সংখ্যা কি, পরবর্তী গণিত কি বলছে দেখি আমরা। পরবর্তী গণিতটা বলছে যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। সংখ্যারেখার সাহায্যে আমাদের যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। চলো এই মানটাকে আমাদের সংখ্যারেখা স্থাপন করতে হবে। 4 + -6 কীভাবে করছি গণিতটা তোমরা দেখো। প্রথমে বলা হচ্ছে তোমরা প্রথমে করবে কি, সংখ্যারেখা টেনে ফেলবে। বাম দিকে আর ডান দিকে, বাম দিকে ঋণাত্মক মানগুলো আর ডান দিকে ধনাত্মক মানগুলো বসে দেবে। অর্থাৎ ডান দিকে কত দূর পর্যন্ত? 6 পর্যন্ত ওভার করবে। তাহলে কত হবে? 1 2 4 5 6। বেশ, এদিকে হবে গিয়ে -1 -2 -3 -4, এরকম করে টেনে দাও। তাহলে আমাদের বলা হয়েছিল যে প্লাস মাইনাস, প্লাস দেখো 4 + -6। তোমরা প্রথমে কি করবে? প্রথমে 0 থেকে প্রথমে ডান দিকে 4 ঘর নেবে। কতগুলো? 4 ঘর নেবে, অর্থাৎ 4 পর্যন্ত নিয়ে নাও। এখান থেকে 4 পর্যন্ত তোমরা নিয়ে নাও। 4 পর্যন্ত নিলে কত হবে? এটা হবে +4 হবে। তার বলা হচ্ছে -6, -6টা কোন দিকে যাবে? দেখো ক্রমশই -6টা পিছবে। পিছলে আমরা জানি কি মাইনাস হয়। তাহলে এখান থেকে -4 পিছিয়ে আসবে। -4 পিছিয়ে এলে কত হবে? এখান থেকে সরি -6 এখান থেকে পিছবে। এখান থেকে বাম দিকে এলে জানি আমরা ক্রমশ ঋণাত্মক মান হয়। তাহলে কত হবে? -6 হবে। তাহলে -6 কোথায় আছে? এই পর্যন্ত -6 6 ঘর বেশি, 2 ঘর বেশি আছে। সুতরাং ঋণাত্মকের 2 ঘর বেশি আছে, সুতরাং তোমরা করবে কি? এখানে করবে অতএব 4 +4 আর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে? মাইনাস, অর্থাৎ +-6 = -2, কেমন? এইটুকু তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন বলছে দেখো সরল করো। +20 এর বিপরীত কত হয় জানি আমরা? +20 এর বিপরীত হচ্ছে -20। +20 এর বিপরীত মান কত হবে? -20। -20, তারপর বিয়োগ করতে বলছে, তারপরে কত? -7 এর বিপরীত, -7 এর বিপরীত যে +7 সমান। তাহলে তোমরা বিয়োগ করে ফেলো, ব্র্যাকেট তুলে ফেলি আমরা। 20 - 7,
এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে জানি মাইনাস কত 27। উত্তর তোমাদের হয়ে গেল। তারপরে বলছে যে একটি পিতলে, একটি বিশেষ ধরনের পিতলে 100% পিতল যদি আমরা 100% ধরি, তা সেক্ষেত্রে একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা আর বাকিটা দস্তা, বাকিটা দস্তা। 100% পিতল যদি হয়, তার তামা যদি 70% হয়, বাকি দস্তা কত পার্সেন্ট হবে? 30%। কত পার্সেন্ট হবে? 30%। তাহলে হয়ে গেছে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। 20 কিগ্রা পিতল, তাহলে দেখো 30% পিতল, 30% পিতল কত কিগ্রার মধ্যে? 20 কিগ্রার মধ্যে। 20 কিগ্রা 30% মানে কত জানবো আমরা। তাহলে 20%-এর কত হবে? 20 কিগ্রার 30% মানে 30/100। তুমি কেটে দাও, একটা শূন্য উপর শূন্য আর নিচে শূন্য কেটে দাও। কত? 2 × 3 সমান কত কিগ্রা পড়ে থাকবে? সমান 6 কিগ্রা। কত কিগ্রা? 6 কিগ্রা। অর্থাৎ 100% পিতল যদি হয়, তাহলে 20 কিগ্রা পিতলের মধ্যে দস্তা আছে কত কিগ্রা হবে? দস্তা আছে 6 কিগ্রা। দস্তা, অতএব দস্তা সমান কত কিগ্রা হবে? দস্তা সমান 6 কিগ্রা হবে। কেমন? পরে বসুন চলো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ বলা আছে। বর্তমানে পুত্রের বয়স হচ্ছে x+1/4 হলে 10 বছর পর পিতার বয়স কত হবে? দেখো, বর্তমানে পিতা পুত্রের 4 গুণ। বর্তমান পুত্রের বয়স x+1/4, পুত্রের বয়স, অতএব পুত্রের বয়স x+1/4 বছর হলে পিতার বয়স বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এত, আর বর্তমানে পিতার বয়স হবে, পিতার বয়স সমান 4 গুণ বলা আছে, 4 গুণিতক x+1/4 সমান, প্রত্যেকটার সঙ্গে গুণ করে দাও, কত হবে? 4x+1/4, 4 কেটে যাবে, +1, 4x+1। এটা হচ্ছে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স। 10 বছর পর পিতার বয়স হবে, 10 বছর পর পিতার বয়স হবে 10, যোগ করে দাও, তাহলে 4x+1 + 10 সমান 4x+11, 11 বছর। পরে প্রশ্ন দেখো, x+10 টাকা 10 টাকা লাভ হলে y টাকা 5 টাকা ক্ষতি হলে, ক্ষতি মানে কি 5 টাকা হলে, দেখো ভালো করে বোঝো, x+3y এর মান কত? x+3y এর মান x+3y, অর্থাৎ এখানে x এর মান বলেছে, বলছে 10 টাকা লাভ, x এর মান 10 টাকা লাভ হবে, x সমান 10 টাকা লাভ, আর y বলতে বোঝানো হচ্ছে 5 টাকা ক্ষতি, 5 টাকা ক্ষতি। এক্ষেত্রে মানগুলো দেখো, যদি x এর মান যদি 10 হয়, 10 টাকা লাভ মানে কি +10, আর +3 × y টাকা ক্ষতি মানে কি 5 টাকা ক্ষতি, -5 টাকা ক্ষতি। এবার তোমরা করো +10 যুক্ত 5 × 3 = 15 -15 সমান, তাহলে +10 - 15 সমান -5, অর্থাৎ -5 মানে কি 5 টাকা ক্ষতি, অতএব 5 টাকা ক্ষতি। কেমন? চলো পরে প্রশ্ন দেখি। বলছে বি এর 120 টাকা, বি এর পরে প্রশ্ন, বি এর 120 টাকা এবং এ এর কাছে বি অপেক্ষা এ এর কাছে বি এর কাছে 120 টাকা আছে, এ এর কাছে বি অপেক্ষা x টাকা কম আছে, সুতরাং আমরা করব কি, ধরি বি এর লেখা আছে বি এর কাছে কত টাকা আছে? বি এর কাছে আছে 120 টাকা। তাহলে এ এর কাছে আছে বলছে বি এর যা আছে তার থেকে x টাকা কম আছে, সুতরাং বি এর কাছে 120 বিযুক্ত x টাকা আছে। তারপর বলা হচ্ছে সি এর কাছে বি অপেক্ষা x টাকা বেশি আছে, এখানে x টাকা কম আছে বলতে বিয়োগ হয়েছে, বেশি আছে মানে প্লাস হবে। তাহলে
সি এর কাছে বি এর যা ছিল তার থেকে এক্স টাকা বেশি আছে, সুতরাং এক্স প্লাস 120 প্লাস এক্স টাকা। তাহলে মোট কত টাকা আছে বলা আছে, তিনজনের কাছে মোট কত টাকা আছে। তিনজনের কাছে মোট আছে, মোট কত টাকা, মোট যোগ করে ফেলো 120 যুক্ত 120 বিযুক্ত এক্স যুক্ত 120 যুক্ত এক্স সমান ব্র্যাকেট তুলে দেখতে পাচ্ছি 120 যুক্ত 120 বিযুক্ত এক্স যুক্ত 120 যুক্ত এক্স, মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, এক্স এক্স কেটে দাও, কত হলো 120 তিনে কত হবে, 120 তিনে 300, 360 টাকা, কত টাকা 360 টাকা। কার কাছে আছে দেখি, কার কাছে কত টাকা, তিনজনের কাছে মোট কত টাকা বলছে 360 টাকা, তিনজনের কাছে মোট কত আছে, তিনজনের কাছে মোট 360 টাকা আছে। পরের প্রশ্ন দেখো, দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 3 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ। দেখো প্রথমে তোমরা সংখ্যাগুলো লসাগু করে ফেলবে, 4, 12, 16, 20 এর লসাগু করবে। লসাগুটা করার পর দেখো 4, 12, 20 লসাগু করলে দেখতে পাচ্ছি আমরা লসাগু হচ্ছে 240 হচ্ছে, কত হচ্ছে 240। এবার দেখবে, এবার 240 এর গুণিতকের সাথে 3 যোগ করে দেখব এবং 7 দ্বারা বিভাজ্য হয় কিনা সেগুলো আমি পরীক্ষা করে নিই। আমরা এই 240কে সঙ্গে পরপর আমরা একের থেকে আমরা পরপর আমি গুণিতক করব। 240-এর একে 240 হয়, 3 যোগ করলে 243 হবে। দেখতে পাচ্ছি 243 কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না, তোমরা ভাগ করে দেখবে 7 দ্বারা বিভাজ্য হবে না, এরকম ভাগ করে করে চলে যাবে। আবার 240-এর দুগুণে কত হবে, 240 দুগুণে 480, তার সঙ্গে 3 যোগ করলে 483, এই 483 কিন্তু তোমরা ভাগ করে দেখবে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, সুতরাং 7 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 483। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে 20 মিটার, এটা কিন্তু 20 জন বন্ধুর মধ্যে কতজন কি ফল খেতে ভালোবাসে সেই তথ্যগুলি দেখে স্তম্ভচিত্র অঙ্কন করো। এটা তোমরা একটু নিজেরা করবে, আর যদি অসুবিধা হয় তুমি আমাকে কমেন্ট করো তোমরা, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। দেখো 20 মিটার দীর্ঘ একটি বর্গাকার বাগানের মাঝ বরাবর এত মিটার এবং এত মিটার চওড়া দুটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত জানতে চাইছে। দেখো এই দিক দিয়ে আমরা যদি 20 মিটার করে ধরি, এদিকে 20 মিটার, এদিকে যদি 20 মিটার অর্থাৎ বর্গাকার বাগানের প্রতিটি ধার যদি 20 মিটার করে হয়, এদিকে 20, এদিকে 20, কেননা বর্গাকার মাঠের বা বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। এদিকে 20 হলে 14 দিকে কোণতে 20 করে হবে, এদিকে 20, এদিকে 20, এদিকে 20, এদিকে 20 মিটার করে হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ক্ষেত্রে কি করতে বলছে আমাদেরকে, বলছে বাগান রাস্তার দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করতে বলছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। সুতরাং আমরা টোটাল ক্ষেত্রফলটা জেনে নিই। আমরা এক্ষেত্রে 20 মিটার বাগানের প্রান্ত 20 মিটার হলে কি বলা হচ্ছে, মিটার দীর্ঘ বাগানের মাঝ বরাবর, দেখো বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার হলে ক্ষেত্রফল হবে 20 গুণিতক 20 সমান কত হবে। আমরা জানি বর্গাকার বাগানের ক্ষেত্রফল কি হয় জানি আমরা বাহু গুণিতক বাহু জানি, অর্থাৎ 400 বর্গ মিটার। 400 বর্গ মিটার বলা হচ্ছে। মাঝ বরাবর যদি আমি দেখি, দেখো মাঝ বরাবর এইদিকে যদি টানি, এদিকে কত বলা হচ্ছে, দুটো কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা হাফ মিটার করে। একটা হাফ মানে আমরা জানি, হাফ মানে এইটুকু অংশ চওড়া কত হবে, এইটুকু অংশ চওড়া হবে হাফ, 1/2, 1/2 মানে জানি সমান 0.5 মিটার। আর এইটুকু বলছে 2/2 মানে কত হবে, এইটুকু 2/2 মানে কত হবে, 1/2, 1/2 মানে হচ্ছে তোমার 2 দুগুণে 4, 5, 5/2 সমান কত হবে, 2 দুগুণে 4, 2 দশমিক ভাগ করে নেই, 5কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 1 নম্বর দশমিক দিয়ে 0 নাও, 2 5-এ 10, অর্থাৎ কত হলো 2.5 মিটার।
তাহলে এইটুকু হবে 2.5 আর 1.2 মানে কত হচ্ছে জানি আমরা 0.5, আর এইটু 2.1/2 মানে কত হবে 2.5। বেশ, এইটুকু চওড়া হচ্ছে 2.5 আর এইটুকু চওড়া হচ্ছে 0.5। অর্থাৎ আমাদের পুরোটা অংশ কত ছিল, এদিক প্রান্তটা লক্ষ্য করে, এটাও 20 ছিল, 20 থেকে যদি আমরা 0.5 বাদ দিই, এইটুকু অংশ হবে কত আমরা দেখে নিই। তাহলে 1/2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রে প্রান্ত সমান কত হবে, ক্ষেত্রে প্রান্ত লিখবে, প্রান্ত সমান কত হবে। দেখো এদিকে 0.2 হলে 0.2টা বাদ দিলে এইদিকে যা অংশ সমান অংশ থাকবে, তাহলে 0.2 অংশ বাদ দিলে যদি এখানে কত অংশ পড়ে থাকছে, এদিকে উভয় দিকে দেখো মাঝ বরাবর বলা হয়েছে, সুতরাং এইদিকে কত অংশ থাকবে আর এইদিকে কত অংশ থাকবে দেখি, এদিকে অংশটা থাকবে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। কিভাবে করছে দেখো, আমরা 20 বিযুক্ত 0.5, 20 বিযুক্ত 0.5 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, প্রতি অংশ বেরিয়ে যাবে কিন্তু। তাহলে বাদ দিলে দেখতে পাচ্ছি 19.5, আর কি ভাজিত ভাগ করতে বলছি আমরা কেন ভাগ হচ্ছে এইদিকে, যে দুটি অংশে ভাগ করা হবে। এই 19.5কে দুটি অংশে ভাগ যদি করি তাহলে কত করে পাবো দেখি আমি, এদিকে পাবো 19.5কে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 2 9 18, 1 নামলো, দশমিক তুলে দাও, 5 নামলো, 2 7 14, কত নামলো 1 নামলো, 0.09, 2 5 10, অর্থাৎ 19.75 মিটার করে পাবে। তাহলে উভয় দিকে কত মিটার পরে বলে, 19 20 মিটার থেকে তো বাদ দিয়েছি না, ভাগ করলে কত হবে 9.75 করে পাবে, 75, এদিকেও 9.75, এদিকেও 9.75। তাহলে এদিকে 9.75, যদি এই প্রান্তটা ধরি 2.5, অর্থাৎ তোমরা করবে 2.1/2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রে প্রান্ত কত হবে, প্রান্ত সমান 20 বিযুক্ত 2 পয়েন্ট, কেননা 2.1/2 মানে কত জানি আমরা 2.5 মিটার, 2.5 মিটার বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। প্রতি ধারে কত করে থাকবে, 20 থেকে 2.5 যদি বাদ দিই, 20 থেকে 2.5 যদি বাদ দিই, 0.50 নাও, ধার করলে 10 থেকে 5 গেলে 5, এখানে কিন্তু 9 থেকে 2 গেলে 7, তারপরে হচ্ছে আর 1 করতে 1, কেমন 17.5। তো 17.5কে তোমরা 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত করে পড়ে থাকবে দেখো, 2 5 10, 2 8 16, 2 8 16, দেখো কত নাম 1, দশমিক তুলে দাও, 5 নামিয়ে আনো, 2 7 14, 1 নামাও, 0.0 নাও, 10, 2 5 10, কত করে থাকছে 8.75 করে থাকছে, সমান কত হচ্ছে 8.75। আমি এই যে রাফটা আমি গোল করে দিচ্ছি, 8.75 মিটার করে হবে, 75 মিটার করে হবে। কেমন, তাহলে এই প্রান্তটাও 8.75 হবে, আর এই প্রান্তটা হবে 8.75, কেমন 8.75 করে হবে। তাহলে এবার আমরা বের করে নিই এই প্রান্তের ক্ষেত্রফল, দেখতে পাচ্ছি এই প্রান্তের ক্ষেত্রফল এইটুকু হবে, যদি 8.5, এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তো চারটির ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু সমান হচ্ছে। দেখো এইদিকে 9.7 হলে এইদিকেও 9.7 হবে, যদি একটির ক্ষেত্র বের করে নিতে পারি তাহলে চারটির ক্ষেত্রে ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে একটি ক্ষেত্রের লিখবে অতএব বর্গাকার মাঠের বাগানের প্রতিটি
ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? 9.75 গুণিতক 8.75 সমান, এই দুটোকে যদি আমরা গুণ করি, গুণ করলে পাবো আমরা, দেখো 9.75 গুণিতক 8.75। দেখো আমি গুণ করে নিয়েছি। দেখো যদি একটি প্রান্তের বর্গাকার বাগানের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রে হবে, দেখো দেখো এক প্রান্ত 4টি ক্ষেত্র বেরিয়েছে, 1 2 3 4টি, এই 4টি ক্ষেত্র সমান, কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থ কিন্তু উভয় ক্ষেত্রে সমান। তাহলে একদিকে যদি একটি যদি ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাহলে 4টি ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা গুণ করে দিতে পারবো। তাহলে একটি ক্ষেত্রে ক্ষেত্রফল হবে তাহলে 9.75 ইন্টু 4.75, এটি গুণ করলে কত হচ্ছে? 75.3120, অর্থাৎ 0 থাকবে না, 0 তুলে দিতে পারো, 0 মিটার। তারপরে দেখো আবার অতএব একটি ক্ষেত্রে ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে 4টি ক্ষেত্রে ক্ষেত্রফল, 4টি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 75.312 গুণিতক 4 সমান কত হবে? ক্ষেত্রফল দিয়েছ তোমরা বর্গ অবশ্যই দেবে, বর্গ মিটার, কেমন? এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল যেখানে থাকবে না কেন, ক্ষেত্রফল বর্গ মিটার দেবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে তোমাদের? 98, এই ক্ষেত্রে ক্ষেত্রফল 75, 4 দিয়ে গুণ করলে দেখতে পাবে 301.248 বর্গ মিটার, কেমন? বর্গ মিটার। তারপরে দেখো, তারপরে বলছে যে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল কত ছিল? 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল? 400 বর্গ মিটার। এক্ষেত্রে লিখবে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 400 বিযুক্ত 301.248 বর্গ মিটার। বাদ দেবে, বাদ দিলে কত হচ্ছে আমাদের? যদি বাদ দিই তাহলে কত হবে? 98.752 98.752 বর্গ মিটার, বর্গ মিটার 98.752 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে চিত্রসহ সংজ্ঞা দাও কাইটের চিত্রসহ সংজ্ঞা দিতে বলছে। চলো, প্রথমে প্রশ্ন বলেছিল কাইটের সংজ্ঞা, চিত্রসহ সংজ্ঞা দিতে বললো যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে কাইট বলা হয়। দেখো এই দুটি বাহু পরস্পর কিন্তু কাইটের এই দুটি বাহু পরস্পর সমান হবে। আবার দেখো নিচের দুটি, দেখো এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান হবে, এই বাহুর সঙ্গে এই বাহুর মিলবে না, অর্থাৎ নিচের দুটো বাহু আর উপরের দুটো বাহু কিন্তু পরস্পর সমান হবে। সুতরাং একে কী বলবো আমরা? কাইট বলবো। নামকরণ তোমরা করে দেবে ABCD, কেমন? আর নিচে মাঝখানে ও, এগুলো হচ্ছে তোমার কর্ণ। পরের প্রশ্ন দেখো, যে পরের প্রশ্ন বলছে বহুতলক কাকে বলে। দেখো বহুতলক তাকেই বলবো আমরা, দেখো সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে কোনো ঘনবস্তুকে বহুতলক বলে। অর্থাৎ জ্যামিতিতে বহুতলক বলতে এক ধরনের জ্যামিতিক ত্রিমাত্রিক ঘনবস্তুকে, ত্রিমাত্রিক বলতে জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কেমন? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটিকে একত্রে কী বলা হয়? ত্রিমাত্রিক বলা হয়। ত্রিমাত্রিক ঘনবস্তুকে বোঝায় যাদের তলগুলো সমতলীয় এবং ধারগুলো হচ্ছে সরলরেখা। এইটুকু তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন বলছে একটি বৃত্ত অঙ্কন করো যার বৃহত্তম এর দৈর্ঘ্য 10 সেমি। ওই বৃত্তের উপচাপ ও একটি বৃত্তকলার অঙ্কন করে চিহ্নিত করো, কেমন? তা বলছে 1+2, এটা হচ্ছে তোমাদের গণিত মান, এটা কিন্তু বাদ দাও। এই জ্যামিতিক চিহ্ন অর্থাৎ এটা সম্পাদ্যটা তোমরা নিজের খাতায় করবে, একটি বৃত্ত অঙ্কন করবে। বৃত্ত অঙ্কন করার পর আর তার জ্যাটা হবে কত? বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাস, বৃহত্তম জ্যা মানে কি জানি আমরা? ব্যাস জানি। ব্যাস 10 সেমি হলে ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসার্ধ 5 সেমি। 5 সেমি ব্যাসার্ধের উপর তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে। বৃত্ত অঙ্কন করার পর ওই বৃত্তের একটা উপচাপ অঙ্কন করবে, একটা বৃত্তকলা অঙ্কন করবে। হ্যাঁ, এটা তোমরা নিজেরা করবে খাতা। আর এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর মডেল স্কুলটা আজকে আমি সম্পূর্ণ সমাধানগুলো করলাম। আর এরপরে আমি তোমাদের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে সেই পরের 5 নম্বর মডেল স্কুলে।